শুরু করতে যাচ্ছি পরিযান উপন্যাসের 17 এবং 18 নম্বর পর্ব। মায়ের ভালোবাসা কবলে লেখা নেই শায়েরির, তাই তো অকালে মাকে হারাতে হয়েছে। মাকে কখনো বলতে পারেনি যে মা আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আর তুমি আমাকে গল্প বলবে। সেই গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ব। এটা ওটা বায়না করা হয়নি মায়ের কাছে, আঁচলে মুখ মোছা হয়নি, একটুখানি মাতৃত্বের গন্ধ নাকে ঢেউ খেলেনি, কারণ তাকে জন্ম দিয়েই সে পরলোক গমন করেছেন। তাই তো শায়েরের জীবনটা অতি বিষাদময় কেটেছে। শৈশব কেটেছে আরও অবহেলায়। এতগুলো বছর পর কেউ তাকে খাইয়ে দিচ্ছে, ভাবতেই ভালো লাগছে ওর। মালা পরম যত্নে খাবার তুলে দিচ্ছেন শায়েরের মুখে, আর শায়ের বাচ্চাদের মতো খাচ্ছে। খাওয়া শেষ করে বাইরে এসে চোখের কোণে জমে থাকা জলটুকু সযত্নে মুছে দিচ্ছে। মালা যে শায়েরকে খাইয়ে দিয়েছে তা পরীর কানে যেতে সময় লাগলো না। পরীর চামচা কুসুম গিয়ে বলে, জানেন পরী আপা, বড় মায়ের শায়ের ভাইয়ারে খাওয়াই দিছে আজ। ভাইয়ের হাত নাকি পুইরা গেছে, আমি নিজের চোখে দেখা এলাম। কি বলিস? আচ্ছা, আম্মাকে কিছু বলেছে সে? কি কইব? হাত পুড়েছে কিভাবে? কইল তো হারিকেনে পড়ছে। পরীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভয় পেয়ে গিয়েছে সে। যদি শায়ের ওর নাম বলতো তাহলে মালা ওর হাতটাও পুড়িয়ে দিত। কিন্তু মালা শায়েরকে খাইয়ে দিয়েছে শুনে মুখ বাঁকিয়ে সে বলে, সামান্য একটা কাজের ছেলেকে আম্মা খাইয়ে দিল? কি করবে কন আপা? একে তো হাত পুইরা গেছে, তার উপর জ্বর উঠছে, নিজের বাড়িতেও যাইতে পারবো না, মা নাই তো, কে সেবা করবো? ভাইটা অনেক ভালো আপা। মনক্ষুণ্ণ হলো পরীর কথাটা শুনে। তবে অতটা খারাপ লাগলো না, কারণ মাহারা শায়েরের কষ্টটা সে পুরোপুরি উপলব্ধি করতে পারল না। মাহারা সন্তানের কষ্ট সেই বোঝে যে মা হারিয়েছে। মায়ের আঁচলে নিজে থেকে অতি আদরে বড় হয়েছে পরী, তাই সে শায়েরের কষ্ট বুঝবে কি? কবির নওশাদকে নিয়ে বাড়ি চলে গেছে, কেননা নওশাদের পা কেবল মচকায়নি, বাজে ভাবে ভেঙে গেছে। তাই কবির নূরনগরে না এসে নওশাদের বাড়ি চলে গেছে। ডাক্তার পায়ে ব্যান্ডেজ করে দিয়ে ঔষধও দিয়েছে। একজনকে নিয়ে আফতাবকে খবর পাঠিয়েছে কবির। খবরটা জানার পর সবচেয়ে বেশি খুশি হলো পরী। যাক, আপদ বিদায় হয়েছে। এখন সে 2 রাকাত নফল নামাজ পড়বে। মোনাজাতে পরী আল্লাহকে বলেছিল, আল্লাহ এই নওশাদকে তুমি আমার কপাল থেকে উঠাইয়া নাও, তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহ পরীর দোয়া কবুল করেছে, তাই পরীও নফল নামাজ পড়বে। খুশি মনে পরী নিজের ঘরে চলে গেল। অক্টোবর মাস। বন্যার সমাপ্তি ঘটেছে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। পুরো 33 দিন প্রলয়ঙ্কারী বন্যা ছিল। বাংলাদেশের 68% ডুবে গিয়েছিল এই বন্যায়। সেই দুর্ভিক্ষ এখনও নূরনগরের বাসিন্দারা কাটিয়ে উঠতে পারেনি। পুনরায় নিজেদের ঘরবাড়ি ঠিক করে কোনো মতে জীবনযাপন করছে। তবে অভাব তাদের ফুরাচ্ছে না, তাই গ্রামের অধিকাংশ পুরুষই শহরে পাড়ি জমিয়েছে। সম্পান মাঝিও শহরে গেছে। পদ্মা তো তার সব জল নিয়ে গেছে। এখন আর মাঝিগিরি করলে তার পোষাবে না। বিন্দুকে নিজের ঘরণী করতে হবে তো। কাজ না করলে মহেশ কি তার হাতে বিন্দুকে তুলে দেবে? সম্পান ভেবেছে ফেরার সময় বিন্দুর জন্য লাল রঙের শাড়ি কিনে আনবে। এর আগে আনতে চেয়েছিল, কিন্তু আচানক পালকের মৃত্যুতে তা আর হয়ে ওঠেনি। কিন্তু এখন সে বিন্দুর জন্য নিজে পছন্দ করে শাড়ি নিয়ে যাবে। সম্পানের ভাগ্য ভালো বলা বাহুল্য। গ্রামে আসতেই পথে বিন্দুর দেখা। সম্পান খুশি হয়ে বিন্দুর কাছে এগিয়ে গেল। শাড়ির ব্যাগটা বিন্দুর হাতে দিয়ে শুধালো, দেখ বিন্দু, তোর লাগা শাড়ি আনছি। শাড়িটা বের করে খুশিতে বিন্দুর চোখ যারা চকচক করে উঠল। চোখে খুশির ঝিলিক দেখে সম্পানও খুশি হলো। শাড়ি থেকে চোখ সরিয়ে সম্পানের দিকে তাকিয়ে বিন্দু বলল, শাড়িটা খুব সুন্দর হয়েছে গো। ব্যাগের মধ্যে আরও একখান জিনিস আছে। বিন্দু ব্যাগ হাতে বড় একটা সিঁদুর কৌটা বের করলো। বিস্মিত চোখে তাকালো সম্পানের দিকে। শ্যামা কন্যা বিন্দুর মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এই পুরুষকে পাওয়া ভাগ্যের ব্যাপার। এত নিখুঁতভাবে একমাত্র সম্পানই পারে ভালোবাসতে। আমি অপেক্ষা করতেছি তোর এই সিঁদুর পরাণের। খুব তাড়াতাড়ি সেই দিন আইব। হরে বিন্দু, আমি আর বেশি দেরি করবো না বিন্দু। এবার শহরে গেলে বিয়ার সব কিছু কিনে আনবো। একটু লজ্জা পেল বিন্দু। নিজের বিয়ের কথা শুনলে সব মেয়েরাই লজ্জা পায়, তেমনি বিন্দুও পেল। মনের ভেতর লুকিয়ে রাখা ভালোবাসা সবটুকু সে সম্পানকে দিতে চায়। আঁকতে চায় ছোট একটি সুখী পরিবারের ছবি। সেখানে একটি ছোট গ্রাম আর ছোট একটি পরিবার থাকবে। মনে মনে নিজের ইচ্ছাগুলো পোষণ করে সম্পানের পিছু পিছু হাঁটা ধরে বিন্দু। কাঁচা রাস্তায় কিছুক্ষণ হাঁটার পর দুজন আলাদা পথ ধরে। রাস্তার পাশে ধান ক্ষেতের আইল বরাবর বিন্দু নেমে পড়ল, আর সম্পান রাস্তার পথ ধরল।
দু কদম এগিয়ে থেমে গেল বিন্দু। পেছন ফিরে গলা ছেড়ে ডাকল সম্পানকে। বিন্দুর মাঝে কি আপন দেখলা যে তোমার বিন্দুরেই লাগবো? সম্পান হেসে বলে, বিন্দুরে দেখার পর তো আর কাউরে দেখি নাই। দুনিয়ার সবচাইতে সুন্দর মাইয়ারা যদি আমার সামনে আসে, তাগো মাঝে আমি বিন্দুরেই খুঁজব। আমার খালি বিন্দু হইলেই চলবো। বিন্দু এ লজ্জা কোথায় লুকাবে? লাল শাড়িটি দিয়ে মুখ ঢেকে সামনের দিকে দৌড় দিল। তবে লজ্জাবতীর লজ্জা লুকাতে পারলো কই? ধান ক্ষেতের প্রতিটা শীষ দেখে নিল। সাক্ষী রইল আকাশ, হাওয়া আর গগনে উড়ে চলা এক ঝাঁক পাখি। কিন্তু শ্যামলতা বিন্দু ভাবল তার লজ্জা সে আড়াল করে ফেলেছে। সম্পান দূর থেকেই বিন্দুর দৌড়ানো দেখছে। কিছু দূর গিয়ে ধপ করে মাটিতে পড়ে গেল বিন্দু। উঠে আবার দৌড় লাগালো। সেই দৌড় গিয়ে থামলো জমিদার বাড়ির প্রাঙ্গণে। বন্যা শেষে জমিদার বাড়ির চেহারা পাল্টে গেছে, আগের মতো নেই। দরজার বাইরে কড়া পাহারা, 6 জন মিলে বাইরে পাহারা দিচ্ছে। বৈঠকেও 2 জন আছে। আগের কঠোর রূপ ধারণ করেছে জমিদার বাড়ি, যেখানে প্রবেশ করতে হলে আফতাবের অনুমতি প্রয়োজন। জমিদার বাড়ির বিশাল প্রাঙ্গণে গাড়ি ভিড়েছে 4খানা। 3খানা ভ্যান গাড়ি হলেও 1খানা গরুর গাড়ি। গাড়িতে মালপত্র ওঠাচ্ছে 2 জন। কেমন একটা সাজ রব। অবাক নয়নে সব দেখতে দেখতে বিন্দু পা বাড়ায় বৈঠকে ঢোকার বিশাল দরজায়। লতিফের অনুমতি পেয়ে বৈঠক পেরিয়ে অন্দরে পা রাখল বিন্দু। কুসুম ব্যতীত আরও 3 জন কাজের মেয়ে রাখা হয়েছে। তারা এই গ্রামেরই মেয়ে। চিনতে খুব একটা অসুবিধা হলো না বিন্দুর। তবে তাদের সাথে কথা না বলে বিন্দু গেল তার প্রিয় সুখের কাছে। পরীকে আজ নতুন নতুন লাগছে। নতুন পোশাকে তৈরি করছে নিজেকে পরি। দেখে মনে হচ্ছে কোথাও যাবে সে। বিন্দু ঘরে ঢুকে বলল, পরি কই যাবি তুই? জেরি তোরে যাইতে দিব? ঘাড় ঘুরিয়ে প্রাণ খোলা হাসি হাসি পরি দৌড়ে এসে জড়িয়ে ধরে বিন্দুকে। পরি ছাড় আমারে, আমার কাপড় নোংরা, তোর কাপড় নষ্ট হইব তো। পরি বিন্দুকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তোকে না বলেছি এসব কথা না বলতে? শরীরে ময়লা তো কী হয়েছে, তোর মনটা তো পরিষ্কার না। তুই কোথাও যাবি তাই বললাম। তা যাবি কই? রূপা আপার শ্বশুরবাড়ি, আপার ননদের বিয়ে, আমাদের যেতে বলেছে তাই যাচ্ছি। যেটি তোরে নিব? না নিয়ে যাবে কই? আপার শ্বশুর যেভাবে বলে গেছে না নিয়ে উপায় নেই, তাই আমিও যাচ্ছি। ও পরি, তোর কাছে একখান জিনিস রাখতে দিব, রাখবি? কথা শেষ করেই সিঁদুর কৌটোটা বাড়িয়ে দিল পরির দিকে। বিন্দুর হাতে থাকা লাল শাড়ির দিকে এতক্ষণে চোখ পড়ল পরির। সুন্দর শাড়িতে হাত বুলিয়ে বলে, কে দিল এই শাড়ি? বিন্দু সম্পানের দেওয়া শাড়ি আর সিঁদুর কৌটোর কথা খুলে বলল। পরি সযত্নে সিঁদুর কৌটোটা আলমারিতে তুলে রাখে। বেশি সময় নেই তার, তাই সখীকে বিদায় দিল। কালো বোরখাটা গায়ে জড়িয়ে নেকাব বেঁধে দিল। তারপর নিচতলায় চলে গেল। মালা, জেসমিন, জুম্মান সবাই তৈরি। আবিরজান যেতে পারবে না, সে তার ক্ষমতা নেই। 2 জন কাজের মেয়েকে রেখে গেল আবিরজানের কাছে। কুসুম আর নতুন কাজের মেয়ে শেফালিকে সাথে নিল। গরুর গাড়ি আনা হয়েছে পরির জন্য, কেননা গরুর গাড়ি চড়তে পরি খুব পছন্দ করে, তাই তো এই ব্যবস্থা করা হয়েছে। মালা, জেসমিন উঠে এক গাড়িতে, আফতাব আর আখির অন্য গাড়িতে, শায়ের সহ আরও 2 জন উঠেছে অপর গাড়িতে। গরুর গাড়িতে পরির সাথে জুম্মান, কুসুম আর শেফালি। পরীকে দেখে রাখার জন্য ওদের সাথে দিয়েছে মালা। কাঁচা মাটির রাস্তায় হেলে দুলে চলছে গরুর গাড়ি। পরীর ভীষণ ভালো লাগছে। মাটির গন্ধ আসছে নাকে, সাথে গ্রামের দৃশ্য। নেকাবের নিচে হাস্যোজ্জ্বল চোখে সব দেখছে পরী। হঠাৎই রাস্তার পাশে নাম না জানা বেগুনি রঙের ফুলে চোখ আটকে গেল পরীর। ফুলের প্রতিটি নারীর টান অনবদ্য। পরী ফুল ছোঁয়ার লোভে গাড়ি থামিয়ে কুসুমকে পাঠালো ফুল ছিঁড়ে আনতে। গাড়ি থেকে নেমে কুসুম ছুটল সেদিকে, কিন্তু ফুলে হাত দিতেই ঘটল অঘটন। পাশে কদম গাছের নিচে বসে থাকা সুখান পাগলকে সে খেয়াল করেনি। কুসুম ফুলে হাত দেওয়ার আগেই সুখান পাগল তার হাত টেনে ধরে, চেঁচিয়ে বলে, তুই আমার রানীর ফুল ছিঁড়বি? ওই সেমরি, তোর চুল আমি সব ছিঁড়া ফালামো। ভয়ে কলিজা শুকিয়ে গেছে কুসুমের। ওই আদেশে সে ভুলেই গিয়েছে যে এখানে সুখান থাকে। সুখান চুল টেনে ধরে কুসুমের। কুসুম এক চিৎকার দিল, পরি আপা আমারে বাঁচান। চমকে গাড়ির ভিতর থেকে উঁকি মারে পরি। শেফালি, জুম্মান ততক্ষণে নেমে পড়েছে, কিন্তু সুখানকে দেখে ওরা আগানোর সাহস পেল না। কুসুম চিৎকার করে বলছে, আমি তোর রানীর ফুল ছিঁড়বো না, ছাড় আমারে। তোরে ছাড়লে তুই আবার ফুল ছিঁড়বি। আল্লাহ গো আমারে রক্ষা করো, তাইলে আমি পাগলরে ভিক্ষা দিমু। লাঠি হাতে গাড়ি চালক এগিয়ে গিয়ে কুসুমকে ছাড়িয়ে আনলো। কাঁদতে কাঁদতে কুসুম গাড়িতে উঠতেই পরি বলল, আমি বুঝিনি কুসুম যে ওখানে পাগলটা থাকে, তাহলে আমি তোকে যেতে বলতাম না। কুসুম রাগ করে হাঁটুতে মুখ গুজে বসে রইল। একে তো ভয় পেয়েছে, তার উপর চুলের ব্যথা, সেজন্য কাঁপছে কুসুম। পরির মন খারাপ হলো তা দেখে। জুম্মান প্রশ্ন করে বসে, আপা রানী কেডা?
ওই পাগলটা রানী কইল কারে? জবাবটা পড়ে দিতে পারলো না। সে জানে না, তবে শেফালি বলল, সুখান পাগলের বউ রানী। আগেও ভালোই আসিল, কিন্তু বউ মারার পর পাগল হয়ে গেছে। গ্রামের সবাই এই কয়। পরি অবাক হয়ে বলে, ভালোবাসা মানুষকে পাগল করেও দেয়? যে সত্যি ভালোবাসে সে তো পাগল হইবই। পরি আর কথা বলল না। সারা রাস্তা সুখানের কথা চিন্তা করতে করতে গেল। পরিদের আগেই বাকিরা পৌঁছে গেছে রূপালীর শ্বশুর বাড়ি। পরিরা পৌঁছাতেই কয়েকজন মেয়ে এসে ওদের বাড়ির ভেতরে নিয়ে গেল। আশেপাশে না দেখে মাথা নিচু করে পরি চলে গেল। কিছুক্ষণ পর জুম্মান এসে খবর দিল এখানে নওশাদও এসেছে। সে লাঠিতে ভর দিয়ে হাঁটাচলা করছে। তার পা এখনও ঠিক হয়নি। পরি ভাবল, তাহলে কি নওশাদের সাথে পরির বিয়েটা ভাঙতে চলেছে? 2 বিঘা জমির ওপর কবিরদের বাড়িটি। 4খানা বড় বড় টিনের ঘর। 4 ভাই 4 ঘরে থাকেন। রান্নাঘর, গোসলখানা সব আলাদা। পুরো বাড়ির চারপাশে টিনের বেড়া দেওয়া, যাতে বাইরের পুরুষ ভেতরে না আসতে পারে। আমার কাঁঠাল গাছে ভরা বাড়িতে। 2-1টা অন্য গাছও আছে। বাড়ির পেছনে শান বাঁধানো বড় একটা পুকুর আছে। সেখানে মাছ চাষ করা হয়। মাছ বিক্রি করে অনেক টাকা রোজগার করে কবির। তাছাড়া পরিদের বাড়িতেও মাছ পাঠানো হয়। ফলমূল তো পাঠাই। এছাড়া কবির সহ বাকি 3 ভাইয়েরও বেশ কয়েক বিঘা জমি আছে। বাড়িটা দেখলে যে কেউ এই বাড়িতে নিজের মেয়ে দিতে চাইবে। স্বনামধন্য পরিবারের মেয়েদেরই ঘরে তুলছে রূপালীর শ্বশুর। রূপালী এবারে শেষ বউ। রূপালীর বিয়ের 6 মাস পর ওর দেওরের বিয়ে হয়। তবে 3 যা মিলে হিংসে করে রূপালীকে, কেননা তারা রূপালীর মতো অত সুন্দর না। অতিরিক্ত সাজগোজ করেও রূপালীর মতো সুন্দর তারা হতে পারে না। অথচ খুব সাদামাটা ভাবেই রূপালীকে কোনো রাজকন্যার থেকে কম লাগে না। সব সময় রূপালীর রূপে ঈর্ষান্বিত হয় তারা। রূপালী সব বোঝেও না বোঝার ভান করে থাকে, কারণ এদের সাথে কথা বলে সময় নষ্ট করে কোনো মানেই হয় না। কিন্তু আজ তারা 3 জনই ছুটে এসেছে পরীকে দেখতে, কারণ এতদিন ধরে তারা শুধু পরীর সুনামই শুনেছে, কিন্তু চোখের দেখা দেখেনি। রূপালীর বিয়ের পরে প্রথম পরী এই বাড়িতে পা রাখলো, তাই ওনারা 3 জন ছুটে এলো পরীকে দেখতে। পরী সবেমাত্র পালঙ্কের উপর বসেছে, মেকআপ এখনও খোলেনি। তার মধ্যেই ওরা এসে হাজির। এসে রূপালীর বড় যা কাকলি বলে উঠল, দেখি দেখি রূপার বোন কেমন দেখতে। মালা, জেসমিন জলচকি পেতে বসে আছে পরীর কাছে। কুসুম গোমরা মুখে জেসমিন আর মালাকে বাতাস করছে। শেফালি পরীকে বাতাস করছে। কাকলির কথা শুনে সবাই চমকে তাকালো। ততক্ষণে রূপালীও চলে এসেছে। পরীর ভাবান্তর না দেখে কাকলি আবার বলল, কই নিকাব সরাও দেখি তোমার চাঁদ বদনখানি। বলেই খিলখিল করে হেসে উঠল 3 জন। পরী রূপালীকে জিজ্ঞেস করে, আপা এখানে কোনো পুরুষ আসবে না তো? রূপালীকে উত্তর দিতে না দিয়ে ওর মেজজা বাকি বলল, কেন গো, পুরুষ দেখলে তোমার রূপ কমে যাবে নাকি? হাসির ছলে অপমান করছে পরীকে, তা পরী ঠিকই ধরতে পারল। মেকআপ খুলে আলতো হেসে বলল, যেখানে এক নারী অন্য নারীর সৌন্দর্য দেখে হিংসা করে, সেখানে পুরুষদের বিশ্বাস করি কিভাবে? আপনাদের বর যদি আমাকে দেখে পাগল হয়ে যায়, তখন তো আমাকেই দোষ দিবেন। তাই আগে থেকেই সাবধান হচ্ছি। আমার আবার কারো ঘর ভাঙার ইচ্ছে নেই। হাসির ছলে পরীও পাল্টা জবাব দিল। রূপালী মুখ টিপে হাসে ওদের কাণ্ড দেখে। 3 যা পরীর দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইল। সত্যি অনেক সুন্দর পরী, রূপালীর থেকেও বেশি সুন্দর। কাজল বর্ণ আঁখি যুগল যখন পলক ফেলে তখন কি সুন্দরই না লাগে। বদন ছড়িয়ে আছে একরাশ মায়া। আল্লাহ যেন নিজ হাতে ওকে বানিয়েছে। তবে পরীর বলা তিক্ত কথাগুলো ওনাদের পছন্দ হয়নি, তাই সবার সাথে কুশলাদি করে চলে গেলেন। বোরকা খুলে মাথায় কাপড় জড়ালো পরী। একে একে মহিলারা এসে পরীকে দেখে যাচ্ছেন আর ওর প্রশংসা করে যাচ্ছে। নূরনগর থেকে যেন এক টুকরো নূর এসেছে। পরীর বিরক্ত লাগছে এসব, মনে হচ্ছে আজ যেন ওর নিজেরই বিয়ে। মালা আছে বলে পরী চুপ করে আছে, না হলে 2 কথা শুনিয়ে বিদায় করে দিত। মেজাজ গরম হচ্ছে পরীর। শেফালির হাত পাখার বাতাসও ঠান্ডা হচ্ছে না পরীর মাথা। রূপালীর যারা যে একটু কটু কথা বলে তা জানে পরী। শ্বশুরবাড়ি নিয়ে অনেক গল্প করেছে রূপালী ওর কাছে। সেখান থেকেই এই বাড়ির প্রত্যেকের স্বভাব সম্পর্কে সে অবগত। 7 মাসের পেটটা নিয়ে পরীর পাশে বসে পরী। মা আর পরীর সাথে টুকটাক কথা বলছে, আর পরী চুপ করে শুনছে। বিয়ে খেতে এসে পরীর বিয়ের কথা তুলে বসে নওশাদের বাবা শামসুদ্দিন মাতব্বর। তিনি চান তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে, কিন্তু এখানে আফতাব বেঁকে বসেন। তিনি খবর পেয়েছেন নওশাদের পা নাকি কখনোই ঠিক হবে না, হাঁটতে পারবে কিন্তু লাঠির সাহায্য নিয়ে। তাই তিনি পরীর সাথে নওশাদের বিয়ে দেবেন না।
এ কথা শুনে শামসুদ্দিন বলে, আপনারা কিন্তু কথা দিয়েছেন জমিদার সাহেব, কথার খেলাপ করেন না। আমি কথা দেইনি, কথা দিয়েছে আমার ছোট ভাই, আর আমি আমার মেয়েকে কোথায় বিয়ে দেবো তা আমিই বুঝবো। আপনার ছেলে এখন অচল হয়ে গেছে, আমার মেয়েকে বিয়ে করার কোনো যোগ্যতা তার নেই। তাছাড়া আপনার ছেলে আমার মেয়েকে সুখী রাখতে পারবে না। আমার ছেলের এই অবস্থার জন্য তো আপনারাই দায়ী। আপনাদের বাড়িতে গিয়েই তো পা ভাঙলো। আমরা কেউ তো আপনার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি, আপনার ছেলেই নিজেকে সামলাতে পারেনি। তবুও সমস্যা নেই, আপনার ছেলের সমস্ত ভরণ পোষণ এবং চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। তবুও আমার মেয়ে আমি বিয়ে দেবো না। আপনি কি টাকার গরম দেখাচ্ছেন জমিদার সাহেব? আমার কি টাকা পয়সার অভাব নাকি? আপনার মেয়ের মতো অনেক মেয়ের ভরণ পোষণের ক্ষমতা আমার আছে। আমাকে টাকার গরম দেখাবেন না, তাহলে ভালো হবে না। তা কি করবেন আপনি? পাল্টা জবাব দিল শামসুদ্দিন। দু এক কথায় কথা কাটাকাটি শুরু হয়ে গেল। লোকজন জড়ো হয়েও গেল। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। লোক জানাজানি বেশি হওয়ার আগেই শায়ের আফতাবকে সরিয়ে নিল, আলাদা ঘরে টেনে নিয়ে বলল, এখন মাথা গরম করবেন না। নওশাদের বাবা কিন্তু ভালো লোক নয়, তিনি প্রভাবশালীদের একজন। প্রতিশোধ নিতে সে পাগল হয়ে যাবে। আর এই গ্রামের কেউ কিন্তু আপনাকে জমিদার মানবে না, তাই একটু শান্ত হন, হিতে বিপরীত হতে পারে। আফতাব একটু শান্ত হলো, ভাবতে লাগলো সত্যিই তো, এখন যদি তার কোনো ক্ষতি করতে চায় শামসুদ্দিন, তখন কিভাবে নিজেকে রক্ষা করবেন তিনি? এখানের কেউ তো তার হয়ে লড়াই করতে আসবে না। কবিরও তো কিছু করতে পারবে না, কারণ দুপক্ষই ওর আত্মীয়। কার হয়ে সাফাই গায়ে বেশি? কবিরের উপর সে ভরসা করতে পারছে না। তাছাড়া ওরা যদি লুপালির কোনো ক্ষতি করে দেয়। আখির চলে এসেছে, সব শুনেছে সে। আফতাবকে উদ্দেশ্য করে আখির বলল, ভাই ঝামেলা বাড়বে অনেক। আমি বলি কি, বিয়েটা দিয়ে দেন। আমার মেয়েকে আমার ইচ্ছাতে বিয়ে দেবো, তোর কিছু বলতে হবে না, তোর জন্যই তো সব হয়েছে। একবারই কথা দিলি কেন তুই? আখির চুপ করে গেল। আফতাবের মাথা এখন গরম আছে। কুটুম বাড়িতে এসে যা করেছে, এতে লোকজন কথা বলা শুরু করে দিয়েছে। তাছাড়া এখানে আর বেশিক্ষণ থাকাটা নিরাপদ না। খাওয়া শেষ হতেই আফতাব জেসমিন ও মালাকে গরুর গাড়ি ভাড়া করে দিল সাহেব, সাথে দুজন দেহরক্ষী। আর পরি, জুম্মান, শেফালি, কুসুম গেল ওদের গাড়িতে। তবে এবার শায়েরও ওদের সাথে গেল, কারণ যদি ওদের ক্ষতি করতে আসে তখন কি হবে। তাই গাড়ি চালকের পাশে গিয়ে বসে সে। শায়ের ঠিকই সন্দেহ করেছিল। গ্রামের শেষ মাথায় আসতেই 8 জন লোকদের লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল, আর ওদের পথ আগলে দাঁড়িয়েছে। গাড়ি থামতে ওদের একজন পিছনে এসে বলল, সবাই বের হও, কথা না শুনলে টেনে নামাবো। সবাই নেমে পড়ল। পরি আর শায়ের বাদে সবাই ভয়ে কাঁপছে। কুসুমের তো বেহাল অবস্থা। আসার পথে এক দৌড়ানি খেয়েছে, এখন যাবার পথে আর এক দৌড়ানি। শেফালি জুম্মানকে জাপটে ধরে আছে। ভয়ে ওরাও সিটিয়ে গেছে। শায়ের ভেবেছিল ওরা হয়তো আফতাবের গাড়ি আটকাবে, তাই আগেই ওদের পাঠিয়ে দিয়েছে। কিন্তু ওদের গাড়ি আটকানোর কোনো কারণ খুঁজে পাচ্ছে না। একজন লোক বলে উঠল, জমিদার গন্না পরীকে আমাদের সাথে যেতে হবে, আর বাকিদের সবাই চলে যাও। পরি শান্ত গলায় জিজ্ঞেস করে, কারণটা কি? সে কথা আপনাকে বলতে বাধ্য নই, আমি আপনাকে জিজ্ঞেস করিনি। অতঃপর পরি শায়েরের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, কি হয়েছে? এরা নওশাদের বাবার লোক, মনে হয় আপনাকে নিয়ে নওশাদের সাথে বিয়ে দেবে। এরা বিয়ে করতে চাইলে চলে যেতে পারেন। আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনার বোঝার বয়স হয়নি, বেশি কথা বলেন কেন? আমি যথেষ্ট বড়, সব বুঝতে পারি। তাহলে আমার কথা বুঝলেন না কেন? কুসুম, শেফালি, জুম্মানদের ঝগড়া দেখছে। বিপদে মুখে পড়েও যে কেউ ঝগড়া করতে পারে, তাই এই প্রথম দেখলো ওরা। পরি পাল্টা জবাব দেওয়ার আগেই জুম্মান বলল, আপা, আমার ডর করতেছে, আর তুমি ঝগড়া করতেছো, এখন কি হইব? পরির হুঁশ ফিরল। সত্যি তো ওদের এখন বিপদ, আগে বিপদ থেকে মুক্ত হোক, তারপর না হয় ঝগড়া করা যাবে। এর মধ্যে একজন বলল, না যেতে চাইলে জোর করে নিয়ে যাব, তাই বলছি ভালোই ভালো চলুন। শায়ের শান্ত থেকেই বলল, আচ্ছা নিয়ে যান আপনারা। পরি নেকাবের আড়ালে ঢাকা চোখ দুটো বড় বড় করে তাকালো শায়ের দিকে। বলল, কি বলছেন আপনি এসব? শায়ের গরুর গাড়ি থেকে দুটো শক্ত লাঠি বের করলো, একটা পরির হাতে দিয়ে বলল, আপনি তো একদিন নিজেকে আমার কাছে প্রমাণ করতে চেয়েছিলেন, তো আজকে করুন, দেখি জমিদার কন্যা কেমন লাঠিয়াল। হাসল পরি, তবে সে হাসির মাধুর্য কালো নেকাবের মধ্যেই সীমাবদ্ধ হয়ে রইল। পরি দুপা এগিয়ে যেতেই জুম্মান চিৎকার করে বলে, আপা যায়ও না, তুই চুপ থাক জুম্মান, আমাকে দেখতে দে। পরি এগিয়ে যেতেই একজন দ্রুত ওর সামনে এসে বলে, আপনার গায়ে হাত ওঠানোর হুকুম আমাদের কাছে নেই, আর আপনি পারবেন না আমাদের সাথে, তাড়াতাড়ি চলুন। কথা না শুনে পরি তাকে আক্রমণ করে বসে। লাঠি দিয়ে আঘাত করে লোকটার মাথায়। ওরা কেউ আশা করেনি পরি এমনটা করে বসবে। মাথায় হাত দিয়ে লোকটা মাটিতে পড়ে যেতেই 3 জন লাঠি নিয়ে দৌড়ে এলো। পরি ওদের ওপরও আক্রমণ করলো। উপায়ান্তর না দেখে তারাও লাঠি চালালো পরির উপর। দক্ষ পরি প্রতিহত করতে লাগলো শত্রুর আক্রমণ। লাঠি ঘুরিয়ে নাস্তানাবুদ করতে লাগলো সবাইকে। কিন্তু এতজনের সাথে লড়াই করা একটা মেয়ের পক্ষে অসম্ভব। তাই একটা লাঠির আঘাত এসে পড়ে পরির বাহুতে, ছিটকে দূরে পড়ে যায় পরি। আরেকজন এসে লাঠি চালালো পরির গায়ে।
পরি চোখ বন্ধ করে নিল, কিন্তু আঘাত অনুভব করতে না পেরে চোখ মেলে তাকালো। শায়ের তার লাঠি দ্বারা শত্রুর লাঠি আটকে দিয়েছে। সে পরীকে উদ্দেশ্য করে বলল, উঠে দাঁড়ান, পড়ে গেলে উঠে দাঁড়াতে হয়। পরি উঠে দাঁড়ালো আবার। ওরা দুজন মিলে সব কটাকে কুপকাত করে দিল, কিন্তু সমস্যা আবার হলো। ওরা দূর থেকে দেখতে পেল এবার পুরো বাহিনী আক্রমণ করতে চলেছে। ওদের সাথে পেরে ওঠা সম্ভব নয়। শায়ের সবাইকে বলল, বাঁচতে চাইলে দৌড়ান, সবাই আমার সাথে আসুন। সাথে সাথেই সবাই দৌড় দিল। রাস্তা দিয়ে গেলে নূরনগরে পৌঁছাতে সময় লাগবে, তাই ধান খেতের আইল বরাবর ওরা নেমে পড়ে। পেছনে তাকানোর সময় নেই। গাড়িওয়ালা চাচা দৌড়াতে দৌড়াতে বলল, আমার গরু দুটো ফালাই আইছে, এখন আমার কি হইব? শেফালি বলল, নিজে বাঁচলে বাপের নাম, ভাগো তাড়াতাড়ি। জুম্মান হাঁপাতে হাঁপাতে বলে, বাইচা ফিরলে আব্বাই গরু কিনে দিব তোমারে, এখন পালাও। শত্রুরা ওদের পিছন পিছন দৌড়াচ্ছে, কিন্তু পরীরা তাদের থেকে অনেক এগিয়ে, তাই ওদের ধরতে পারছে না। কিছুক্ষণ পর পর কুসুম বলে উঠলো, পরি আপা আর পারি না, আমার কষ্ট হইতাছে। মনে কর তরে শুকান পাগল ধাওয়া করছে, এখন দৌড়া। পরীর কথায় কুসুমের শক্তি যেন বেড়ে গেল। পরনের কাপড় একটু তুলে ধরে দিল দৌড়। শায়েরকে পিছনে ফেলে সে এগিয়ে গেল। এই বিপদের মধ্যে থেকেও সবাই হেসে উঠল। সবাই আরও কিছুক্ষণ দৌড়ে পরবর্তী একটা গ্রামে ঢুকলো, কিন্তু ওদের পার চলছেই না, কোনো রকম এগিয়ে চলেছে। তবে এই গ্রাম পেরোলেই নূরনগর, তবু ওদের পা চলছে না। মনে হচ্ছে শত্রুর হাতে এবার ধরা দিতেই হবে। কিন্তু তখনই আফতাবের লোকেরা এসে হাজির। লাঠি সোঁটা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ল। শায়ের যেন হাফ ছেলে বাঁচল। এবার সবাই দৌড় থামিয়ে রাস্তা ধরে হাঁটতে লাগলো। নূরনগরের গণ্ডি পেরোতেই পরি রাস্তার ধারে বসে পড়ল। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। পরীর দেখা দেখি বাকি সবাই বসে পড়ল। অনেক দৌড়েছে আজ আজ আর হাঁটার শক্তি নেই ওর। বন্যা যেতে না যেতেই শুরু হয়ে গেছে মারামারি। এসব ভালো লাগে না পরীর। এর আগেও সে শুনেছে আফতাবকে কেউ মারার চেষ্টা করেছে, কিন্তু তাতেও মাথা ঘামায়নি। এখন নিজেই দেখতে পেল সব। তবে কে বা কারা ওদের ওপর আক্রমণ করলো সেটাই বুঝতে পারছে না পরি। আক্রমণ করার কারণে কি হতে পারে? পরি শায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এবার বলুন তো ওরা কেন আমাদের তাড়া করলো? রক্ত লাল দিবাকর মেঘেদের আড়ালে লুকাতে উদয় হয়ে এক টুকরো সুধাকর। মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে তার কোমল আলো। সেই আলোতে ধান ক্ষেতগুলো স্পষ্ট হয়ে ওঠে। হালকা বাতাসে দুলছে ধানের শীষ। প্রাকৃতিক এই স্নিগ্ধ রূপ দেখে বিস্মিত চোখে তাকিয়ে আছে পরি। গ্রামের এই দৃশ্য কখনো সে দেখেনি, তাই দু চোখ ভরে দেখছে সে। এটা তার প্রথম জ্যোৎস্না বিলাস। এর আগেও সে দেখেছে, তবে তার নিজ কক্ষের জানালা দিয়ে। আর আজ রাস্তার ধারে বসে কোমল জ্যোৎস্না গায়ে মাখছে। ইচ্ছা করছে নেকাব খুলে মন ভরে শ্বাস নিতে, কিন্তু শায়ের সামনে আছে বিধায় পারছে না। রাস্তার ধার ঘেঁষে ঘাসের উপর বসে আছে 5 জন ব্যক্তি, তবে কারো মুখে কোনো শব্দ নেই। এতক্ষণ শায়ের কথা বলছিল। নওশাদের বাবা আর আফতাবের কাহিনীর পুনরাবৃত্তি ঘটেছে। কথা শেষ করতেই পরীর রাগ হলো নিজের বাবার ওপর। কথা দিয়ে আফতাব কোনো কালেই কথা রাখেনি, যদিও সেটা নওশাদকে পছন্দ করে না, তবু ওর কিছুটা হলেও খারাপ লাগছে। কিন্তু আপাতত নওশাদের চিন্তা বাদ দিয়ে চাঁদের আলোয় মন দিল। মেকআপটা খুলতে খুব ইচ্ছা করছে। ঠান্ডা হাওয়া থেকে ঘ্রাণ নিতে চাচ্ছে সে, কিন্তু এই শায়েরের গন্ডগোল পাকিয়ে দিল। পরি মুখ বিকৃত করে শায়েরকে উদ্দেশ্য করে বলে, আপনি একটু ওদিক ঘুরুন তো, আমি নেকাবটা খুলবো। শায়ের কথা বলল না, চুপচাপ অন্যদিকে ফিরে ঘাসের উপর টান টান করে শুয়ে পড়লো। এক হাত চোখের উপর দিয়ে রাখলো। পরি একটু খুশি হলো। নেকাব সরিয়ে জোরে জোরে শ্বাস নিল। আহা, চারিদিক থেকে কত রকমের ঘ্রাণ আসছে। এরকম অনুভূতির সাথে কখনোই মিলিত হয়নি পরি। উঠে দাঁড়িয়ে পরি ধান ক্ষেতের দিকে দৌড় দিল। আশেপাশের ক্ষেতের মধ্যে কিছুক্ষণ ঘুরে বেড়ালো। জুম্মান চেঁচিয়ে পরীকে বলে, আপা আসো, বাড়ি যাই, বড় আম্মা চিন্তা করব। পাশে থেকে কুসুম বলে উঠল, পাখি খাঁচা থেকে ছাড়া পাইছে তো তাই উঠতাছে। পরি সাবধানে রাস্তার ওপর উঠল। নেকাব পরে নিল। শায়ের আগের মতোই শুয়ে আছে। জুম্মান বলল, সুন্দর ভাই উঠেন, বাড়ি যাই। চট করে উঠে বসে শায়ের। তারপর সবাই হেঁটে হেঁটে বাড়ির পথ ধরে। তবে যাওয়ার সময় কেউ কারোর সাথে কথা বলে না। জমিদার বাড়ির প্রাঙ্গণে শখানেক মানুষের উপস্থিতি। তাদের মাঝে আফতাব বসে আছে এবং আখিরও আছে। তারা গভীর আলোচনা করছে। শায়েরকে আসতে দেখেই সবাই রাস্তা ছাড়লো। পরীরা পাশ কাটিয়ে বাড়ির ভেতর যাচ্ছিল, কিন্তু আখিরের কর্কশ কণ্ঠস্বর শুনে থেমে গেল পরি। সে শায়েরকে ধমকে বলছে, এতক্ষণ কোথায় ছিল ওদের নিয়ে? যদি কোনো বিপদ হতো তাহলে কি করতে? একা সামাল দিতে পারতে? তবে এবার শায়ের জবাব দিল, বিপদ কি হয়নি আজকে? কার জন্য হয়েছে এই বিপদ? দেখেছেন ভাই, কত বড় বেয়াদব এই ছেলে, মুখে মুখে তর্ক করছে আমার। এই ছেলে, তুমি কি জানো কার সাথে কথা বলছো তুমি? আমি চাইলে তোমাকে কাছ থেকে ছাড়িয়ে দিতে পারি, জানো তুমি? আফতাবের আগেই পড়িয়ে গিয়ে এসে জবাব দিল, আপনার ভাইকে জবান সামলে কথা বলতে বলুন আব্বা। না জেনে ওনাকে কোনো দোষ দিচ্ছেন।
দোষ তো আপনাদের, কথা দিয়ে কথা রাখেননি আপনারা, যার জন্য আমাদের বিপদে পড়তে হয়েছে। আর উনি না থাকলে আমাদের বেঁচে ফেরাও সম্ভব হতো না। আফতাব কিছুই বলল না, শুধু কড়া চোখে তাকালো পরীর দিকে। পরী তা গ্রাহ্য করলো না। পরী, তুই ঘরে যা, আমরা সব দেখছি। আখিরের কথা শুনতেই রাগ হয় পরীর। ওর নামটাই খারাপ লোকের মুখে শুনতে চায় না। এখানে অনেক মানুষ আসে বিধায় চাচাকে কথা শোনাতে সে পারল না। শায়ের দিকে এক পলক তাকিয়ে সে অন্দরে চলে গেল। পরী চলে যেতেই আখির আবার শায়েরকে কতগুলো কথা শোনালো। শায়ের এবার আর কিছু বলে না। শেষে আফতাবের ধমকে আখির থামে। শামসুদ্দিনের উপর পাল্টা হামলা করা হবে। আজকেও ভাগ্যক্রমে আজ ওরা বেঁচে গেছে, তাই ওদের আরও শক্তিশালী হতে হবে। এই নিয়ে অনেক কথা বলে সবাই। পরবর্তী সভা কাল সকালে হবে। এখন রাত হয়ে গেছে, তবে সবার আগে শায়ের নিজের ঘরে চলে গেল। মেজাজ খারাপ হয়ে গেছে আখিরের কথা শুনে। পাশে থাকা জলচকিতে লাথি মেরে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করলো, কিন্তু আজ সে কিছুতেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। কি করে না সে? জমিদার বাড়ির জন্য নিজের প্রাণ দিতে প্রস্তুত সে, তবুও আখির ওকে অপমান করে। এটা সব সময় করে, কিন্তু আফতাবকে কখনোই প্রতিবাদ করতে শায়ের দেখেনি। অথচ শায়েরকে ছাড়া কোনো সিদ্ধান্ত আফতাব নিতে পারে না। তাহলে এই বৈষম্য কেন? পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায় সে। শুকতান দিতে থাকে একের পর এক। সিগারেট খুব একটা খায় না শায়ের, যখন অতিরিক্ত রেগে যায় তখন খায়। সকালে পরীর ঘুম ভাঙে কোলাহলে। বিরক্ত হয়ে সে অন্দরের উঠোনে আসলো। সোনালি আর ওর শাশুড়িকে দেখে সেদিকে দ্রুত পদে এগিয়ে গেল। মালা জেসমিন ওখানেই ছিলেন। রূপালীর শাশুড়ি মালার হাত দুটো চেপে ধরে চোখের জল ফেলছে আর বলছে, আপনার কাছে আমি আমার মাইয়া দিয়ে গেলাম, ওরে ভালো কইরা রাখেন। ওইখানে থাকলে ও বাঁচবো না, ওরা মাইরা ফেলাই বোরে। বলতে বলতে তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন। রূপালীও নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। শাশুড়িকে সে খুব ভালোবাসে, ঠিক নিজের মায়ের মতো। ওই বাড়িতে একটা মানুষকে সে নিজের থেকে বেশি বিশ্বাস করে, নিঃস্বার্থভাবে এই মানুষটাকে তাকে বেশি ভালোবাসে। তাই তিনি রূপালীর কথা চিন্তা করে ওকে এখানে রেখে গেলেন। কেননা কবির এখন তার আসল রূপে ফিরে এসেছে। শুধু কবির নয়, ওনার বাকি 3 ছেলেও খেপেছে। আফতাবের পতন ঘটাতে চাই সবাই, এমনকি তার নিজের স্বামীও। শামসুদ্দিন রূপালীর শাশুড়ির ভাই, বেশ নাম ডাক্তার। টাকা পয়সা জমি জমার অভাব নেই, সাথে আছে ক্ষমতা। আফতাবের করা অপমান তিনি মানতে পারেননি, তাই লোক দিয়ে পরীকে তুলে এনে ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তাতে সফল হননি। তারপর চোখ পড়ে রূপালীর উপর। রূপালীকে কেন্দ্র করে আফতাবকে নাচাবে, গর্ভবতী রূপালীকেও ছাড় দেবে না। এ কথা রূপালীর শাশুড়ি জানতে পারে, তাই ভোর হবার আগেই রূপালীকে নিয়ে চলে আসে। সে জানে এতে সেও বিপদে পড়বে, তবুও পুত্রবধূকে তিনি বাঁচাবেন। পরে রূপালীর কাছে গিয়ে ওর দিকে তাকাতেই চমকে গেল। রূপালীর গালের 3 আঙ্গুলের ছাপ স্পষ্ট, ফর্সা গাল রক্ত লাল হয়ে গেছে, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে গেছে। রূপালীর দুবাহু চেপে ধরে পরি বলল, আপাতত এই অবস্থা কে করেছে? রূপালী জবাব দিল না পরীর প্রশ্নের, অন্য কথা বলল সে। পরী, চল ঘরে, তারপর সব বলছি। মা, আপনি তাড়াতাড়ি চলে যান, না হলে আমার আব্বাও আপনার ক্ষতি করে দেবে। এরা এখন পিশাচে পরিণত হয়েছে। রূপালীর মাথায় হাত বুলিয়ে ওর শাশুড়ি চলে গেল। রূপালী মালার দিকে তাকালো। মালা কাঁদছে তা দেখে রূপালী বলল, কাঁদবেন না আম্মা, আপনার কান্না আমার ভালো লাগে না। ভাগ্য যেখানে নিয়ে যাবে সেখানে যেতেই হবে আমাদের। শুধু দোয়া করবেন পরীর ভাগ্য যেন ভালো হয়, আপনার স্বামী যেন পরীর জীবন নষ্ট না করে। রূপালী পরীর হাত ধরে নিচতলার একটা ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। পালঙ্কের উপর আস্তে করে বসে পরীর দিকে তাকে বলে, অনেক প্রশ্ন তোর মনে, তাই না পরী? আমার বিয়ের পর থেকেই তোর মনে হাজার প্রশ্ন, আজ সব বলবো তোকে, শুনবি? চুপ করে রূপালীর ক্ষতের দিকে তাকিয়ে আছে পরী। রূপালী বলতে শুরু করে, যদি কোনো পুরুষ নারী নেশায় আটকে যায়, তাহলে যত সুন্দর মেয়ে তার জীবনসঙ্গী হোক না কেন, সেই নেশা পুরুষ কাটিয়ে উঠতে পারে না। অভ্যাস বদলানো খুব কঠিন। সেরকম একটা পরিবারে বিয়ে হয়েছে আমার মুখে যে ক্ষত দেখছি সেটা নতুন কিছু না, খুব পুরনো। যখন মেয়েদের নেশায় বুট থাকতো প্রতিবাদ করতাম, তারপর আমার এই হাল করতো সে। ইচ্ছে করলে আম্মাকে সব কথা পারতাম, কিন্তু বলিনি, কারণ বড় আপাকে হারিয়ে আম্মা এখনও কষ্ট পাচ্ছেন। আমার কষ্টের কথা শুনলে তিনি আরও কষ্ট পাবে, কিন্তু তা হলো না পরী। আল্লাহ মনে হয় আম্মাকে কষ্ট পেতেই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রথম প্রথম কবির ভালোই ছিল, আমার সাথে ভালো ব্যবহারও করতো, কিন্তু ওর ছোটো ভাইয়ের চাহনি অত্যন্ত নোংরা ছিল। আমার দিকে সবসময় নোংরাভাবে তাকাতো, বিশ্রী কথাবার্তা বলতো, গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো। এসব কবির দেখেও না দেখার ভান করতো। আমি সেদিন খুব অবাক হয়েছিলাম, কবির ওর ভাইকে কিছু বলছে না দেখে। তাই আমার শাশুড়িকে সব বলি, তিনি আমাকে বাঁচাতে ছোট ছেলের বিয়ে দেন। আমার শাশুড়ি সত্যি খুব ভালো, আমাকে অনেক ভালোবাসে। কালকে তোরা আসার পর কবির আর ওর ভাইয়েরা মিলে জঘন্য পরিকল্পনা করে
ওদের মামার অপমানের প্রতিশোধ নিতে জোর করে তোর সাথে নওশাদের বিয়ে দেবে, কিন্তু তোরা নাকি নিজেদের বাঁচিয়ে গ্রামে চলে এসেছিস। তারপর ওদের চোখ পড়লো আমার ওপর। ওরা ভেবেছে আব্বার দুর্বলতা আমি, মেয়েকে বাঁচাতে আব্বা সব কিছু করবেন। কিন্তু ওদের ধারণা যে ভুল করি। আব্বা নিজের সম্মানের জন্য যেভাবে বড় আপাকে ছেড়ে দিয়েছেন, সেভাবে আমাকেও মরে যেতে দেখতে পারেন। আমার শাশুড়ি আমার ভালো চান বলেই আজকে দিয়ে গেলেন আমাকে। না জানি তার অবস্থা কী করবে আমার শ্বশুর। ভাবিরা আমাকে হিংসে করতো, তার কারণ তার স্বামীরা সবসময় আমার রূপের প্রশংসা করত। তাদের চোখও যে নোংরা তা ঠিকই আমি টের পেয়েছি, কিন্তু ভাবিরা আমার খারাপ চায়নি কখনো। সবশেষে এটা বলতে পারি, কবিরদের পরিবারে ভাবিরা আর আমার শাশুড়ি ছাড়া সবাই কুৎসিত লোক। আর কিছু বলতে ইচ্ছা করছে না পরি, তবে আরও অনেক কথা তোর অজানা, পরে বলবো সব। নিজের কথা শেষ করে লম্বা দম ফেলে রূপালী। পরীর চেহারায় শান্ত ভাব দেখে চমকায় সে, কিন্তু পরীর তো রাগার কথা। পরী ধীর পায়ে এসে রূপালীর পাশে বসে, খুব শান্ত গলায় বলে, তুমি যদি বিধবা হও, তোমার সন্তান যদি পিতৃহারা হয়, তাহলে কি তুমি কষ্ট পাবে না তো? সর্বাঙ্গ তড়িৎ গতিতে ঝাঁকুনি দিয়ে উঠল রূপালীর, মাথা ঘুরে উঠল। এসব বলছে কি ওর বোন? মৃত্যু খেলা খেলবে নাকি? পরি, তুই এসব কি বলছিস? 3 বছর আগে যা হয়েছিল আবার তা হবে? পরি, আমার কথা শোন, পেছনে যা হয়েছে তা ভুলে যা। পরি, কিছুই ভোলে না বা। ওরা তোমার গায়ে হাত তুলতো, তুমি তা না বলে অন্যায় করেছো। শাস্তি তোমাকেও পেতে হবে। শাস্তি হিসেবে বিধবা হতে হবে তোমাকে। নিজেকে তৈরি করো। পরি, এমন করিস না বোন আমার। আমি ভালো নেই তো কী হয়েছে? তোকে ভালো রাখবো আমি। ওদের সাথে তুই পারবি না পরি। ওরা ভয়ানক, আমার কথা শোন পরি। তাতে আমার কিছু যায় আসে না আপা। ওরা তোমার গায়ে হাত তুলেছে, মনে আছে? তোমার গায়ে হাত দেওয়ার কারণে সুশীলকে আমি। বাকি কথা বলতে দিল না রূপালী। হাতের তালু দ্বারা আবদ্ধ করে নিল পরীর ঠোঁটজোড়া। অসম্ভব কাঁপতে লাগলো রূপালী। পরীকে শান্ত করার চেষ্টা করতে লাগলো সে, কিন্তু পরী নাছোড়বান্দা, সে হাল ছাড়বে না। সে বলল, আমি নওশাদকে বিয়ে করবো আপা। না পরী, এটা কিছুতেই সম্ভব না। কেন? তুমি তো বলছিলে নওশাদ ভালো ছেলে। তাহলে? আমি এখনও বলছি নওশাদ ভালো ছেলে, কিন্তু ওর পরিবারের কেউ ভালো না পরী। নওশাদকে বিয়ে করলে আমি ওই পরিবারে ঢুকতে পারবো। তারপর আমি আমার প্রতিশোধ নিব। ছাড়বো না কাউকে আমি। আব্বা তোকে এ বিয়ে করতে দেবে না। আমি বিয়ে করবই। পরি দরজা খুলে বেরিয়ে গেল। অন্দরের উঠোনে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে চিল্লাতে লাগলো। আফতাব কথা বলছিল আখির আর শায়েরের সাথে। পরির গলার আওয়াজ পেয়ে তিনি অন্দরে গেলেন। আফতাবকে দেখা মাত্রই পরি বলে উঠল, আমি নওশাদকে বিয়ে করবো আব্বা, আপনি সব ব্যবস্থা করেন। তাহলে আজকে এই পর্যন্তই। ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে অনেক, সুতরাং ইগনোর করার অনুরোধ রইল। আর আমাকে একটা লাইক করে গল্প বলার আগ্রহটি বাড়িয়ে দিবেন। এত কষ্ট করে দীর্ঘ সময় ধরে আপনাদেরকে উপন্যাসটি পড়ে শোনাচ্ছি, একটা লাইক অন্তত আশা করতেই পারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।